নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও খুব ভালো আছি। বিগত 15-20 দিন ধরে যে টেনশন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে হতো, আজ সেই টেনশনের অবসান। আজ আমার মেয়ের লাস্ট এক্সাম। ও এক্সাম দিতে চলে গিয়েছে, আর আমার গতকাল একটা ডেলিভারি এসছিল, সেই ডেলিভারিটা আর গতকাল খোলা হয়নি। তাই ভাবলাম সকালবেলা একবার খুলে চেক করে নিই, যদি ভাঙাচোরা কিছু বেরোয় রিটার্ন তো করতেই হবে। আনতে দিয়েছিলাম কিছু অয়েল বটলের ক্যাপ। আগের ক্যাপগুলো যেগুলো নাকি আমি বটল কেনার সঙ্গে সঙ্গে দিয়েছিল, সেই ক্যাপগুলো দেখলাম কেমন একটা নষ্ট হয়ে গেছে, মানে ভেতরের কালো পোর্শনটা একটু কেমন খসে খসে গেছে, যার ফলে তেলটা ঠিক করে পড়ছে না, আর তেল বোতলের সাইডে খুব চুয়ে চুয়ে পড়ছে। এই 4টে ক্যাপ আমি আনিয়েছি 116 টাকা দিয়ে, আর মিশো অ্যাপ থেকে আনিয়েছি। আমার আপাতত লাগবে দুটো, কারণ আমার সর্ষের তেলের আর রিফাইন্ড অয়েলের যে বটল দুটো, সেই দুটোরই ক্যাপ চেঞ্জ করব। আর দুটো স্টকে থাক, পরে আবার যদি লাগে তখন আবার আনতে হবে, এই জন্য 4টে একবারে আনিয়ে রেখেছি। এই বটলের ক্যাপগুলো খারাপ হয়ে যাওয়ার জন্যে বহু দিন ধরে এই বটলগুলো ইউজ করতে পারছিলাম না। দুটো স্টিলের ক্যান ব্যবহার করতাম তেলের জন্য, একটা মাস্টার্ড অয়েল রাখতাম আর একটা রিফাইন্ড অয়েল রাখতাম। এখন আবার এই বোতলগুলো আমি পুনরায় ইউজ করতে পারবো। সংসার মানেই রোজ কিছু না কিছু খালি হবে, আর রোজ আপনাকে কিছু না কিছু ভরতে হবে। আজ সকালে যেহেতু আমার ব্রেকফাস্টের ঝামেলা নেই, তাই ভাবলাম এখন এই কাজগুলো করে নিই, রিফিলিংয়ের কাজগুলো। এগুলো সাধারণত আমি অবসর সময় করি, বিশেষ করে সন্ধ্যের দিকে, তখন যেহেতু কাজের চাপটা একটু কম থাকে। তো আজকে ব্রেকফাস্ট বানাতে হয়নি বলে আমি আজকে সকালেই এই কাজগুলো করে নিয়েছি। ব্রেকফাস্টটা ঝামেলা নেই বলবো না, ব্রেকফাস্টটা বাইরে থেকে আসলে কিনে আনা হয়েছে, আমাকে রান্না করার ঝামেলাটা আজকে আর নিতে হয়নি। আজ ব্রেকফাস্টে আমাদের বাইরে থেকে পরোটা আর আলুর তরকারি এসছিল। দেখতেই পাচ্ছেন তরকারিটা দিয়ে কিরকম গরম গরম ধোয়া উঠছে, আর পরোটাগুলো সদ্য ভেজে দেওয়া হয়েছে, একেবারে গরম। এই বাইরের পরোটা কচুরি না গরম গরমই ভালো লাগে, একটু যদি ঠান্ডা হয়ে যায় সে পরোটা তো চামড়া হয়ে যাবে, আর তরকারিটা দিয়ে এত বিচ্ছিরি একটা গন্ধ আসে যে খাওয়াই যায় না। কিন্তু কি করব বলুন, মাঝে মাঝে একটু খেতেই হয়। আসলে আমারও একটু ছুটির দরকার, একঘেয়ে করতে করতে আমারও আর ভালো লাগে না। এটা আমার মেয়ের হাতের একটা আঁকা ড্রয়িং। এটাকেও এঁকে আবার তার ওপর দিয়ে যে সেলোটেপ আছে সেই সেলোটেপ দিয়ে এটাকে ল্যামিনেশন করে দিয়েছে। এটা নাকি ওর মাস্টারপিস। একটা কি ডেমন স্লেয়ার বলে অ্যানিমে আছে, সেটারই একটা ক্যারেক্টার। ইউটিউবে এই পিকচারটা দেখে দেখে ও ছবিটা পুরো এঁকেছে। মানে ওর আঁকার হাত বলতে নেই, খুবই ভালো। আর ছবিটা দেখে আপনারা বুঝতেই পারছেন ডিটেলিংগুলো খুব সুন্দর দিয়েছে ও। ব্রেকফাস্ট করে সবাই একে একে বেরিয়ে গিয়েছে, আর আমি এইদিকে ছোটোখাটো কাজ করতে চলে এসেছি। আসলে আমার যে ড্রয়িং ডাইনিংয়ের যে জানলায় ছোট ছোট জামা কাপড়গুলো মেলি, মানে আমার মেয়ের ইনার গার্মেন্টস, তারপর শক্স, হ্যাঙ্কি, এগুলো যে মেলা হয়, সেগুলো তুলে না সোফার একটা কোনায় রাখা হয়, আর সোফার কোনাটা একটা স্তূপ হয়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। তাই এই ঝুড়িটা, মানে এই বাস্কেটটা আমার একদম ইউজ হচ্ছিল না, তা ভাবলাম বাস্কেটটা ভালো করে ধুয়ে এর মধ্যেই ছোট ছোট জামা কাপড়গুলো রাখলে একবারে ওরা খুঁজেও পাবে, আর জিনিসটা অগোছালোও লাগবে না। একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করলাম, জানি না এটা এইভাবে কদিন থাকবে, তারপর দেখা যাবে আবার এটাও ওলট পালট হয়ে গিয়েছে। আসলে রোজই এটাকে গোছাতে হবে, আর রোজ না সবসময় হয়ে ওঠে না। এইবার থেকে ভাবছি মেয়েটাকে একটু একটু করে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো গোছানো শেখাবো। একটা রুমাল ভাঁজ করা বা একটা সক্স ভাঁজ করা কোনো ভারী কাজ না, ওকে আস্তে আস্তে এগুলো শেখাবো, যাতে ও আমাকে একটু হলেও সাহায্য করতে পারে। চলে এসেছি ড্রয়িং ডাইনিং রুমটা আমার গোছাতে। আসলে ড্রয়িং ডাইনিং রুম কেন বললাম, কারণ এটাই আমার একটা রুম, এখানেই আমার সোফা পেতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এরই একটা কোনায় আমার ডাইনিং টেবিলটাও পাতা আছে। ফ্ল্যাট বাড়িতে আলাদা করে ড্রয়িং রুম ডাইনিং রুম তো হয় না, যেটা হয় সেটাই ড্রয়িং ডাইনিং রুম একসাথে হয়।
অনেক দিন ধরেই এই সোফার ওপরের কাপড়গুলো কাচবো ঠিক করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তো এখন ভাবছি, এখন মেয়েটার পরীক্ষাও শেষ, আর কোনো চিন্তাও নেই। আস্তে আস্তে এবার ঘরদোরগুলো গুছোনোর দিকে ধ্যান দিতে হবে, কারণ ঘরগুলো ভীষণ অগোছালো হয়ে গিয়েছে। আর এগুলোও আজকে কেচে দেবো, কারণ এগুলো না পাতলে না আমার সোফাটার একেবারে সাড়ে সর্বনাশ করে ফেলবে আমার মেয়ে। এই সোফাটার ওপরেই ও খায়, এই সোফাটার ওপরেই ড্রয়িং করে, কত সময় কালার লাগিয়ে ফেলে। এই জন্য সব সময় আমাকে অনিচ্ছাকৃত এই কাপড়টা পেতে রাখতে হয়। জানি দেখতে ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের ঘরে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার থেকে পরিষ্কার করে রাখাটা বেশি জরুরি হয়ে পড়ে। কারণ আমি যদি সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে আর পরিষ্কার থাকবে না, কারণ আমার মেয়ে ওই সোফার মধ্যে আঁকিবুকি করে ফেলবে। আর যদি পরিষ্কার রাখতে চাই তাহলে আর সুন্দর করে সাজানো যাবে না। সোফাটাকে ওরকম একটা পর্দার কাপড়ের মতো দিয়ে আমাকে সব সময় ঢেকে ঢেকে রাখতে হবে। হঠাৎ করে গতকাল আমার টিভিটায় কি প্রবলেম হলো জানি না, টিভিটায় সাউন্ড আসছে কিন্তু পিকচার আসছে না। মেকানিক এসেছিল, ও দেখে গিয়েছে, কি একটা লাগবে বলেছে। সে আজকেও এসে আবার ঠিক করে দিয়ে যাবে বলেছে। দেখা যাক কতটা কি হয়। আমার মেয়েটার সদ্য পরীক্ষা শেষ হলো, আর এখনই সবচেয়ে বেশি টিভিটার প্রয়োজন ওকে এক জায়গায় বসিয়ে রাখার জন্য, আর সেই মুহূর্তেই টিভিটা হয়ে গেল খারাপ। আমাদেরও অসুবিধা কিছু কম হচ্ছে না, কারণ সকালে চা খেতে খেতে আমরা একটু নিউজ চ্যানেলগুলো দেখি, দেশ দুনিয়ার খবরগুলো একটু জানতে পারি। আমার শ্বশুরমশাই সারাদিন টিভিটা দেখে একটু সময় কাটান, আমার হাজব্যান্ড ও সকালবেলা একটু খবর দেখে। তো এখন তো আর দুদিন ধরে কিছুই হচ্ছে না, টিভিটা তাড়াতাড়ি সারিয়ে গেলে একটুখানি সুবিধা হয় আর কি। সকালবেলাটা ব্রেকফাস্ট বানানোর ঝামেলা না থাকলে না অনেক কাজ এগোয়। এই যেমন ধরুন এই ডাস্টিংয়ের কাজগুলো, আমি ডাস্টিংয়ের কাজ সাধারণত সপ্তাহে 1 থেকে 2 বার করি, কোনো কোনো সপ্তাহে একবারও হয়। কিন্তু এই যে আজকে যেমন সকালে ব্রেকফাস্টটা বানাতে হলো না বলে আমি এই ঘরগুলো পরিষ্কার করার দিকে একটু ধ্যান দিতে পারলাম। এগুলোও তো জরুরি বলুন, নয় 5টা মানুষ যদি আসে দেখে কি বলে যে কি নোংরা সব জিনিসপত্র ধুলো পড়ে রয়েছে। এমনিই ঘরে আমার জিনিসপত্র বেশি, আসবাব বেশি, সেখানে যদি একটু গুছিয়ে না রাখি আরও বেশি অগোছালো লাগে। এই সব কাজ করতে করতে এখন বেলা বাজে 11:30। এখনো পর্যন্ত আমি রান্নাঘরে ঢুকতে পারিনি। জানি না দুপুরে কি লাঞ্চ বানাবো, কি খেতে দেব সবাইকে। দেখা যাবে, দূর, না হয় ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিমের অমলেট করে খাইয়ে দেবো। আজকে যখন এগুলো পরিষ্কারে ধ্যান দিয়েছি তো আজকে এগুলো করেই ছাড়বো। বাথরুমের এই ব্রাশ সাবান রাখার এই ট্রেটা যেহেতু ব্ল্যাক কালারের, ভীষণ নোংরা ভিজিবল হয়, মানে সাবানের দাগ ফেনার দাগ সব তো এর মধ্যে পড়ে, একটা সাদা সাদা ছাপ ছাপ দাগ হয়ে যায় একটু। তাই আজকে স্টিল উল দিয়ে ঘষে দিয়েছি, সাদা দাগগুলো উঠিয়ে ভালো করে ধুয়ে দিই। এই সাথে বাথরুমটাও ধুয়ে দিলে ভালো হতো, কিন্তু আজ আর সময় হচ্ছে না। বাথরুমটাও একবার ঘষতে হবে। আসলে সাবানের জন্য না বাথরুমের মার্বেলটা একটু স্লিপ হয়ে গিয়েছে। একটু ভাবছি রাতের বেলা ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখে সকালবেলা ঝাঁটা দিয়ে ঘষে দেবো। আমি দেখেছি ব্লিচিং পাউডার দিলে না বাথরুমটা একদম ঝকঝক করে, আর এই পিছল পিছল ভাবটাও কেটে যায় জানেন। নয়তো না ভীষণ অ্যাক্সিডেন্টের চান্স থাকে। বিশেষ করে প্রবলেমের তো আমার আর আমার শ্বশুরমশাইয়ের। আমার শ্বশুরমশাই বয়স হয়ে গেছে, উনিও বুঝবে না, আর আমার শরীরটা একটু ভারী শরীর। একবার যদি আছাড় খেয়েছি তাহলে আর দেখতে হবে না, সারা জীবনের মতো কোমর ভেঙে যাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলটির পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এটা করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল প্রেস করে দেবেন, তাতে আমি যখন নেক্সট ব্লগ আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।